হ্যালো ভিউয়ার্স, আজ পহেলা বৈশাখ। পয়লা বৈশাখের শুভেচ্ছা সকলকে জানাই আমাদের তরফ থেকে। পয়লা বৈশাখের শুভেচ্ছা জানালাম, কিন্তু চারিদিকে যা ঘটনা ঘটছে তাতে ঠিক মনের শুভেচ্ছা জানিয়েও মনের মধ্যে অনেক নানা ধরনের প্রশ্নের আনাগোনা চলছে। এবং এই আনাগোনা যে হচ্ছে এবং কতগুলো ঘটনা পরপর ঘটছে আন্তর্জাতিক, বিশেষ করে আন্তর্জাতিক ক্ষেত্রে, বিশ্ব অর্থনীতি, বিশ্ব রাজনীতি, এসব বিষয়ে নানা সমস্যা উঠে আসে দেখতে পাচ্ছি। তাতে শুভেচ্ছার শুভ সময় যে কতদিন থাকবে, এমন এক সময় ঘটনা এমনভাবে ঘটছে যে তার কালো ছায়া কোথায় যে পৌঁছাবে তা এখনই নিশ্চিত করে বলা যায় না। যেরকম পৃথিবীতে আমরা দেখলাম আরও একটা যুদ্ধ সূচনা হলো, আরও একটা যুদ্ধের সূচনা হলো, সেটা নিশ্চয়ই বুঝতে পারছে ইরাক ইসরায়েল। তার পরপর যে যুদ্ধগুলো শুরু হয়েছে তা কিন্তু থামছে না। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, ইসরায়েল হামাস, এবং ইসরায়েলের সঙ্গে সঙ্গে হামাসের সঙ্গে সঙ্গে ইরান সেও যুদ্ধে অবতীর্ণ হলো। এরপরে হয়তো একদিন ভারত চীনের যে যুদ্ধ হবে, সেটা মনে হয় সে যুদ্ধকে এড়াতে পারা যাবে না। তার জন্য প্রস্তুতি চলছে দুই দেশেরই, ভারত চীন। এবং সেই সঙ্গে আরও একটা খবর, যে আমেরিকার আর্থিক যে অবনমন তা মনে হয় আর ঠেকানো যাচ্ছে না। কেননা একটা রিপোর্ট এসছে ফেড, যে তার ইকোনমি অবস্থা খুব ভালো বলছে না। ইনফ্লেশন রেট যা হওয়ার কথা তার থেকে বেড়েই চলেছে। সেজন্য আর ইউরোপ তো আর্থিক অবস্থায় একেবারে ডুবে আছে, তা যে কোনো দিনই আর সে জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে না, তারই একটা সংকেত পাওয়া যাচ্ছে এর থেকে। তো ভারতবর্ষ তো এর বাইরে কিছু না, অন্য গ্রহের কোনো দেশ না। অর্থাৎ আমরা যে সে সমস্যার মধ্যে পড়ব না তা নিশ্চিত করে বলা যায় না। এর মধ্যে চীন, তারও আর্থিক অবস্থা ভালো নেই, খারাপের দিকে যাচ্ছে, অবনতি আমরা দেখতে পাচ্ছি, অবনমন। হ্যাঁ, তো একমাত্র ভারতবর্ষ এর মধ্যে একটা উজ্জ্বল নক্ষত্রের মতো এখনও দাঁড়িয়ে আছে। তা কতদিন এ দাঁড়িয়ে থাকতে পারবে সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে এবং অনিশ্চিত দেখা যাচ্ছে। আরও একটা জিনিস আমি দেখলাম, যে সোনার দাম হু করে বাড়ছে, 70,000 ছাড়িয়ে গেছে 10 গ্রাম সোনা। অর্থাৎ 10 গ্রাম সোনা যদি 70,000 ছাড়িয়ে যায়, এটা কি কারণ হতে পারে? অনেক ভেবেচিন্তে এবং অনেক খবর বিশ্লেষণ করে বোঝা গেল, যা এইটুকু বুঝতে পারলাম যে সোনা দাম বাড়ার কারণ সমস্ত প্রথম সারির দেশগুলো, তাদের সেন্ট্রাল ব্যাংক, তারা সোনা কিনছে, অ্যাগ্রেসিভভাবে সোনা কেনা শুরু হয়েছে। ভারতবর্ষও কিনছে, ভারত, চীন, আমেরিকা, জার্মান, ফ্রান্স, ব্রিটেন, কেউ বাদ যাচ্ছে না। কারণ এই সোনা কেনার একটা কারণ বলা যেতে পারে যে ডলারের উপরে কারোই আর ভরসা থাকছে না। অর্থাৎ ডলার বিশ্বকে আর
শাসন করতে পারবে না, ডলারের শাসন মনে হয় শেষ হতে চলেছে। অর্থাৎ আমেরিকার যে আর্থিক অবস্থা খারাপ হচ্ছে এটা তার একটা ইন্ডিকেশান। এবং সেই সঙ্গে সঙ্গে আমেরিকার অর্থনীতি খারাপের সঙ্গে সঙ্গে চীনের অর্থনীতি খারাপ হচ্ছে, ইউরোপের অবস্থা তো খুবই খারাপ। তাহলে ভারতবর্ষ এই সমস্যার মধ্যে তো অবশ্যই পড়তে হবে। ভারতবর্ষে এত মানুষ, এত জনসংখ্যা, সেই জনসংখ্যা আর জন্য যে রসদ দরকার তা তো একটা এক্সপোর্টের একটা বিরাট অংশ নির্ভর করে। তো সেই এক্সপোর্ট ইউরোপ, আমেরিকা, অন্যান্য উন্নত দেশ, সেখানেও আমাদের কম এক্সপোর্ট হয় না। অতএব আমরা যে এদিক দিয়েও একটা আর্থিক সমস্যার মধ্যে পড়ব সেটা বোঝাই যাচ্ছে। আরও একটা ব্যাপার, তেলের দাম বাড়ছে এবং এই যে যুদ্ধ হচ্ছে, আমাদের এই আরব দুনিয়াতে যুদ্ধ জড়িয়ে পড়ছে, এতে তেলের যোগান নিয়ে একটা সমস্যা অনিশ্চিত দেখা যেতে পারে। তো এই তো গেল সারা বিশ্বের কথা, ভারতবর্ষের কথা এখনও সেভাবে কিছু বলা হয়নি। তো ভারত চীনের যে যুদ্ধ হবে তার একটা ইন্ডিকেশান পাওয়া যাচ্ছে। ভারত সরকারও বুঝে গেছে যে যুদ্ধ ছাড়া মনে হয় আর অন্য কোনো পথ নেই। রিসেন্ট একটা খবর যে চীন, আমাদের যে চিকেন নেক আছে, উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগের একটাই পথ, সেটা হচ্ছে চিকেন নেক। ইন্ডিয়ার গভর্নমেন্ট চাইছে যে চিকেন নেকের উপরে উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা শুধু নির্ভর করতে চাইছে না। সেই জন্য তারা প্রথমে একটা বাংলাদেশের ভিতর দিয়ে একটা করিডোর তৈরি করতে চেয়েছিল, যে এই উত্তর পূর্ব অঞ্চলে যোগাযোগটা আরও একটা রাস্তা হোক, কিন্তু বাংলাদেশ রাজি হয়নি। এখন সেটা মায়ানমারের ভিতর দিয়ে হচ্ছে। অর্থাৎ কোনো এক সময় যদি যুদ্ধ হয় চীনের সঙ্গে, তাহলে যেন দ্বিতীয় আরেকটা পথ খোলা থাকে যোগাযোগের। সেই জন্য আরেকটা ফ্রন্ট আমরা খোলার চেষ্টা করেছি এবং সেটা মায়ানমারের ভিতর দিয়েই হবে। যদিও বাংলাদেশ যে সুযোগটা হারিয়েছে তারা এবার বুঝতে পারছে, তারাও এখন আবার তাদের পোর্ট আমাদের ইন্ডিয়াকে ব্যবহার করতে সুযোগ দিচ্ছে, খোলা হাতে ছেড়ে দিয়ে চাইছে। তো এই যে চিকেন নেক ব্যাপার, এটা কিন্তু এমনি হচ্ছে না। ভারতবর্ষ বা ইন্ডিয়া গভর্নমেন্ট যে বলছে যে করবে, সেটা কিন্তু শুধু না। এর কারণ যে যুদ্ধ শুরু হলে যাতে আরও সহজভাবে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ রাখা যায়, বিচ্ছিন্ন না হয়, একটা পথের উপর নির্ভর না করে, সেই জন্য আরেকটা ফ্রন্ট খোলার চেষ্টা। অতএব এর দিকে একটা বোঝা যায় যে আমরা আগামী দিনে হয়তো চীনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ব। তো ভারতবর্ষের আকাশে যে কালো মেঘের ছায়া ঘনিয়ে আসছে, সেটা কিছুটা আঁচ করা যায়। সেই জন্যই নানা সমস্যা। এই পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়েও মনের যে ভাবনার কালো ছায়া তার থেকে উঠে আসছে, সেটা সত্যি আমাদের কাছে, সকলের কাছেই ভাবনার বিষয়। এই হলো আমাদের প্রেক্ষাপট। এখন আসছি আমাদের ভারতবর্ষের বাজারের কথা নিয়ে। ব্যাংক বলেছিলাম যে 49,000 টাচ করবে, তা সম্ভবত টাচ করেছে। সেটা কত তারিখে? সেটা মনে হয় লাস্ট বুধবার কত হয়েছে? 49,057। অতএব প্রথম ব্যাংকের যে টার্গেট, সেই টার্গেট অ্যাচিভ করে গেছে। এইবারে একটু পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই ছোট্ট করে বলি, এটা এরকম না যে এই পড়াটা যা হয়েছে তাতে মনে হয় একটা সম্ভাবনা তৈরি হয়েছে পড়ার জন্য। সেই পড়াটা কোন পর্যন্ত হতে পারে, আপাতত মনে হচ্ছে যে
47,700 এরকম একটা জায়গায় আসার সম্ভাবনা আছে ব্যাংক। তারপরে ফার্দার আর একটা ওঠার সম্ভাবনা তৈরি হবে। তা আপাতত মনে হচ্ছে এখানেই পড়বে, এবং আজকে যে পড়েছে কালকে সোমবার, কালকে হয়তো আবার পড়াটা কন্টিনিউ থাকবে। কালকে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু হয়তো আরও একদিন এক্সটেন্ড করতে পারে। হ্যাঁ, তাহলে আপাতত কোন পর্যন্ত পড়তে পারে আমি যা দেখছি হিসাবে, টাইম হিসেবে, তাতে 47,700 এরকম একটা হাই বেসিসে বলছি এটা আসতে পারে। এই হচ্ছে ব্যাংক এটুকুই বলবো, এর বেশি বলবো না। এবার আসছে নিফটি। হ্যাঁ, নিফটিও পড়েছে। নিফটি মোটামুটি গেল হাই করেছে কত 22,700, 23,000 যায়নি, টাচ করতে পারেনি, 22,800 এরকম একটা জায়গায় এবার একটু পড়ার সম্ভাবনা। সেই পড়াটা কত নিফটি সম্বন্ধে ওইটুকুই বলবো, বেশি বলবো না। আর নিফটি পড়ার সম্ভাবনা আছে আপাতত, যেটা হাই বেসিসে বলছি 22,619, এবং লো বেসিসে বলি 22,303, মোটামুটি এটুকু নিফটি এটুকুই পড়ার সম্ভাবনা আছে। আর আজকে নিফটি বলেই শেষ করছি। থ্যাংক ইউ ভিউয়ার্স।